এই মন্দিরের গা বেয়ে নেমে আসা বট অশ্বত্থ গাছের ঝুড়িগুলো দেখে মনে হবে এগুলো যেন মহাদেবেরই জটা। আর এটি হলো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। অবশ্যই একবার এখানে এসে ঘুরে যাবেন। গঙ্গার একদম ধারে গাছপালা দিয়ে সাজানো এই জায়গাটিতে অনেকেই চলে আসেন একটু সময় কাটানোর জন্য। হ্যালো, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কলকাতার একটা অত্যন্ত প্রাচীন মন্দির দর্শন করাবো। আর এই মন্দিরটা প্রচন্ড পরিমাণে জাগ্রত, মন্দির মাত্রই জাগ্রত, এটা নতুন কোনো কথা নয়। কিন্তু এই মন্দিরের একটা বিশেষত্ব রয়েছে। সবার আগে বলে দিই, এখানে ভগবান শিব তার ভূতনাথ রূপে ভক্তদের কাছে পূজিত হন। আর এই মন্দিরটার বিশেষত্ব হচ্ছে, আপনারা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের কথা তো শুনেইছেন, ওখানে বাবার ভস্য আরতি হয়। তো মধ্যপ্রদেশের উজ্জয়িনীর পর কলকাতায় এটা একমাত্র মন্দির যেখানে চিতাভস্য দিয়ে বাবার আরতি করা হয়। তো আমার জানা নেই কলকাতায় আর এরকম কোনো মন্দির রয়েছে কিনা। যদি এরকম কোনো মন্দির আরো থেকে থাকে যেখানে এই বিধি আচার মেনে পুজো করা হয়, তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার জানা কলকাতায় এটা একমাত্র মন্দির যেখানে চিতাভস্য দিয়ে বাবার আরতি করা হয়। আমি এখন রয়েছি কলকাতার ভূতনাথ মন্দিরে। তো এই মন্দিরে কিভাবে আপনারা আসবেন, এই মন্দির খোলা বন্ধের সময়, যাবতীয় তথ্য শেয়ার করার চেষ্টা করব আমি এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলে দিই, এই ভিডিওটাতে যে শুধুমাত্র আপনারা ভূতনাথ মন্দির দর্শন করবেন তা নয়, ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি ক্ষেত্র। তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভূতনাথ মন্দির থেকে জাস্ট কিছুটা ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে মোটা শিব মন্দির। তো এই মোটা শিব মন্দিরের পিছনেও রয়েছে একটি অলৌকিক ইতিহাস, তো সেগুলোও দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই ভিডিও শুরু করার আগেই বলি আপনাদের কিভাবে এখানে আপনারা খুব সহজে আসতে পারবেন। যদি মেট্রোয় আসেন তাহলে আপনাদের নামতে হবে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে, এবং 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে এই যে রাস্তাটা দেখছেন, এখানেই আপনারা ভূতনাথ মন্দিরের অটো পেয়ে যাবেন। আর বাসে করে আসলেও আপনাদের নামতে হবে এই শোভাবাজার বাস স্টপেজে, এবং এখান থেকে অটো ধরে নিতে হবে ভূতনাথ মন্দিরের। আর যদি হাতিবাগান বা মানিকতলার দিক থেকে আসেন তাহলে ডাইরেক্ট অটো পেয়ে যাবেন ভূতনাথ মন্দিরে। হাওড়ার দিক থেকে আসলে হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চ ধরে চলে আসুন আইডিটলা ফেরিঘাট, এবং এখান থেকে 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে পেয়ে যাবেন এই মন্দিরটি। চক্র রেলে আসলে আপনাদের নামতে হবে শোভাবাজার আইডিটলা স্টেশনে, এবং সেখান থেকে 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে পড়বে এই মন্দিরটি। আনুমানিক প্রায় 300 বছরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে উত্তর কলকাতার এই ভূতনাথ মন্দির বারাণসীর কোনো এক অঘরী সাধু পা রাখে হুগলি নদীর তীরে নিমতলা মহাশ্মশানে, এবং তার হাতেই কিন্তু প্রতিষ্ঠিত হয় এখানকার শিবলিঙ্গ। কলকাতা তথা পশ্চিমবঙ্গের এটি হলো একমাত্র মন্দির যেখানে চিতাভস্য দিয়ে বাবার আরতি করা হয়। প্রথম থেকেই চলে আসছে এই রীতিনীতি। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানে আপনারা নিজের হাতে বাবার জন্য আরতি করতে পারবেন 5 থেকে 10 টাকার বিনিময়ে আরতি সামগ্রী সংগ্রহ করে। দেখুন কত মানুষ এখানে এরকম বাবার উদ্দেশ্যে আরতি করছে। আর মন্দিরের বাইরে এরকম প্রচুর ডালার দোকান রয়েছে যেখান থেকে আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী পূজা সামগ্রী সংগ্রহ করে নিতে পারবেন। মন্দিরের ভিতর প্রবেশ করে ওপর দিকে চোখে পড়বে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ফটো। কথিত আছে সব দেহকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে এই মন্দিরের শিবের জল খাওয়ালে তার স্বর্গপ্রাপ্তি স্বয়ং যমরাজও আটকাতে পারেন না। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের মুখেই রয়েছেন নন্দী মহারাজ। আপনারা নিজে হাতে নন্দী মহারাজের পুজো করে নিজেদের মনস্কামনা জানাতে পারেন। এবার দর্শন করে নিন বাবা ভূতনাথের, যিনি প্রায় 300 বছর ধরে এখানে বিরাজমান রয়েছেন ভক্তদের প্রত্যেকটা দুঃখ কষ্ট দূর করার জন্য। এই মুহূর্তে এখানে সন্ধ্যা আরতি চলছে। এবার এই মন্দিরটি খোলা বন্ধের সময়টা একটু আপনাদের বলে দিই। এই মন্দিরটি প্রতিদিন ভোর 4টের সময় খুলে যায়। মঙ্গল আরতির পর সকাল 6টার সময় হয় ভস্য আরতি, অর্থাৎ জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয়। এরপর দুপুর 12:30টায় পুরি, হালুয়া ও ক্ষীর সহযোগে বাবাকে ভোগ নিবেদন করে মন্দির দ্বার বন্ধ করে দেওয়া হয় বিকেল 4:30 অবধি বাবার বিশ্রামের জন্য। এরপর বিকেল 4:30 মন্দির খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। পুজো চলতে থাকে এবং রাত 8টায় আর একবার ভস্য আরতি করা হয়, এবং সব শেষে রাত 10টায় মন্দির বন্ধের আগে বাবাকে গাঁজা ও চিলিম সহযোগে শয়নভোগ নিবেদন করা হয়, এবং মন্দির বন্ধ হয়ে যায় সেই দিনের জন্য। এখানে আপনারা বাবাকে স্পর্শ করে নিজের মতন করে বাবার মাথায় জল ঢেলে পুজো করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। বলে রাখা দরকার, সপ্তাহে সোমবার, শিবরাত্রি, শ্রাবণ মাস বা বাবার বিশেষ দিনগুলিতে এখানে প্রচুর ভক্তদের সমাবেশ ঘটে। ভক্তদের ভিড় উপচে পড়ে এখানে। অতিমারিতে লকডাউন চলাকালীন শ্মশানগুলির উপরে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তাই এই বিধিনিষেধ মেনে বাবার ভস্য আরতি করা বেশ কঠিন হয়ে পড়ছিল। তাই বাবার ভস্য আরতি যখন প্রায় বন্ধের মুখে, আশ্চর্যের বিষয় হলো
তাও হুগলি নদীর তীরে প্রত্যেক দিন সকালবেলা একটি শবদেহ ঠিকই হাজির হয়ে যেত। আর এইভাবেই আজ অবধি কোনোদিনও বাবার ভস্য আরতি বন্ধ হয়নি। ইংরেজ আমলে এখানকার নিমতলা শ্মশানটি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাদশা দেন একজন বাঙালি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত নিমতলা শ্মশান একই জায়গায় থেকে যায়। এই মন্দিরের ভিত প্রতিষ্ঠার পিছনে ছিলেন মল্লিক সম্প্রদায়, পেশায় ছিলেন তারা ডোম। 1933 সাল পর্যন্ত মন্দিরটি তাঁদেরই তত্ত্বাবধানে ছিল। 1934 সাল থেকে এই মন্দিরের যাবতীয় দায়িত্বভার সামলাচ্ছেন হিন্দু সৎকার সমিতি। বর্তমানে এই মন্দিরের পরিচালনার দায়ভারও তাদেরই কাঁধে। একটা বিশেষ ইনফরমেশন দিয়ে রাখি, এই মন্দিরের মূল গর্ভগৃহ ছাড়াও মন্দিরের ভিতরের অংশে রয়েছে একটি বিশাল হোমকুণ্ড, যা আমি এই ভিডিওতে বিশেষ কিছু কারণের জন্য দেখাতে পারলাম না। বাবার মন্দিরে যখন কোনো বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হয় তা কিন্তু করা হয়ে থাকে এই বিশাল হোমকুণ্ডটিতেই। আপনাদের যদি কোনো মানত পুজো থাকে বা আপনারা যদি আলাদা করে বাবার পুজো দিতে চান, তাহলে ভিতরের এই অংশটিতে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলেও কিন্তু আপনারা সেটি করতে পারেন। ভিতরের এই অংশে পুজো দেওয়ার নিয়ম কানুন এখানকার ঠাকুর মশাইয়ের সাথে কথা বললেই জানতে পেরে যাবেন। তাই যদি এই মন্দিরে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিতরের অংশটিও দর্শন করবেন। ভূতনাথ মন্দির দর্শন হয়ে গেলে মন্দির লাগোয়া এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণটাও কিন্তু আপনারা দর্শন করে নিতে পারেন। এখানেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। এই জায়গাটি খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি। একদম গঙ্গার ধারে অবস্থিত হওয়ার কারণে এখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। গাছপালা দিয়ে ঘেরা সুন্দর বসার জায়গাও রয়েছে। এখানে আপনারা যদি হাতে কিছুটা সময় নিয়ে আসেন বেশ ভালোই লাগবে। সঙ্গে বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন। সত্যি কথা বলতে কি, আমাদের এই উন্নত শহরে বর্তমানে এক টুকরো আকাশ আর স্নিগ্ধ বাতাসের বড়ই অভাব। তাই এখানে আসলে অন্তত কিছুটা হলেও অভাব পূরণ হতে পারে। কাছ থেকে গঙ্গা দৃশ্য উপভোগ করুন আর বুক ভরে অক্সিজেন নিন। আর কি চাই। এখানে আসলে একদম পাশেই নিমতলা মহাশ্মশানের কাঠের চুল্লিটি আপনাদের চোখে পড়বে, যেখানে আপনারা দেখতে পাবেন একটা মানুষের সারা জীবনের লোভ, ক্রোধ, পাপ, অহংকার, দম্ভ সমস্ত কিছু আগুনে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। পড়ে থাকছে শুধু তার সারা জীবনে অর্জিত পুণ্যটুকু, যা পরবর্তীকালে কোনো এক লোকে তুল্যমূল্য বিচারের পরে তার আত্মার মুক্তিতে সাহায্য করবে। এরকম একটা জায়গায় এসে সত্যি মনে হয় কতটা ক্ষুদ্র আমরা, তাও কিসের এত লোভ, অহংকার, দম্ভ। একটা দিন তো মিলিয়েই যেতে হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আগুন, জল বা মাটির মাধ্যমে। এবার যে মন্দিরটি দর্শন করবেন এটিও কলকাতার প্রায় 308 বছরের প্রাচীন একটি মন্দির। ভূতনাথ মন্দিরের উল্টো দিকেই আপনাদের চোখে পড়বে এরকম একটি গেট। এই গেট দিয়ে সোজা ঢুকে গিয়ে একটি ছোট্ট রেল লাইন পার করে চোখে পড়বে এরকম একটি বৈষ্ণব দেবী এবং কালী মন্দির। এই মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে আপনাদের। এটি হলো বাবা দুর্গেশ্বর শিব মন্দির, বা যেটিকে মোটা মহাদেব মন্দিরও বলা হয়ে থাকে। 1716 সালে হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি কলকাতা হেরিটেজ হিসাবেও ঘোষণা করা হয়েছে এই মন্দিরটি। ভাস্কর্যের নির্মাতা শিল্পী গদাধর দাস। বর্তমানে দেখভালের দায়িত্বে রয়েছেন দীপক পুলভি এবং গৌরচন্দ্র মুখোপাধ্যায়। মন্দিরের গা বেয়ে নেমে আসা বট অসত্যের ঝুড়ি দেখে যেন মনে হবে এ যেন শিব ঠাকুরেরই জটা। এই মন্দিরটা দেখে যেন মনে হয় কত ইতিহাস বুকে নিয়ে কত কালের কত না বলা গল্প বলতে চায় মন্দিরের প্রতিটা ইট, কাঠ, পাথর। আটচালা এই মন্দিরেই রয়েছে বিশাল শিবলিঙ্গ। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় জমান এই বিগ্রহ দর্শন। পূর্বে বহুবার এই মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল, পুজো আর্চাও করা হয়েছিল মন্দির সংস্কারের উদ্দেশ্যে। তবে কোনো এক অজ্ঞাত কারণে এই মন্দিরের গায়ে হাত দেওয়া যায়নি। বহু প্রমোটার কাজ করতে এসেও ফিরে গিয়েছেন। এই মন্দিরের গায়ে হাত দিতে গেলেই নাকি কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকবারই। তাই এইভাবেই রয়েছে মন্দিরটি। হয়তো বাবা এভাবেই থাকতে চান। আর এই মুহূর্তে এখানে সন্ধ্যা আরতি চলছে। প্রতিদিন ভোর 5টায় খুলে যায় মন্দিরের দ্বার, শুরু হয় মঙ্গল আরতি। আরতির শেষে গর্ভগৃহে প্রবেশ করে শিবলিঙ্গে জল ঢালার অনুমতি রয়েছে। 12টায় শুরু হয় ভোগারতি। এরপরে ভোগারতির পর কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকে। ফের বিকেল 4টের সময় খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। এরপর রাত্রি 8:30টায় হয় সন্ধ্যা আরতি। তারপরে মহাদেব শয়নে যান এবং বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। গোটা শ্রাবণ মাস জুড়ে উৎসবের আমেজ থাকে এই মন্দিরে। গুরু পূর্ণিমা থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত সময়টা জাঁক জমক চলতে থাকে রোজই। পুরুষোত্তম এই মাসের প্রতি সন্ধ্যায় রাজবেশে সাজেন মোটা মহাদেব। ফুলের পোশাক, গহনায় সে যেন এক অপরূপ দৃশ্য। লোকমুখে শোনা যায় একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ নেই।
পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে। সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যাতে তিনি এই স্থান ছেড়ে পালিয়ে না যেতে পারেন। যাই হোক, এই ছিল এই মন্দিরের ইতিহাস। আর এই শিবরাত্রি স্পেশাল ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাতে পেরেছি। তারপরেও যদি কিছু রয়ে গিয়ে থাকে মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন। আপনাদের এক একটা কমেন্টের আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।